হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউর ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ক্যাম্পাস। আমি তন্ময় পাল। আর আজকে আমরা গত দিনের যে ভিডিওটা করেছিলাম, বলের ঘাত দিয়ে শেষ করেছিলাম, বলের ঘাত বল, সেইটার উপর বেশ করে প্রথমেই একটা প্রবলেম করিয়ে নিব। তারপরে আমরা যেটা বলেছিলাম, যে কথা দিয়েছিলাম যে আজকে কপি কল টার্ন সংক্রান্ত থিওরি প্লাস প্রবলেম করানো হবে, সেটাই আজকে করব। তো তোমরা অলরেডি বোর্ডে হয়তো দেখতে পাচ্ছ একটা প্রবলেম, গ্রাফের একটা প্রবলেম টোকা রয়েছে। এই প্রবলেমটা সম্পূর্ণটাই কিন্তু বলের ঘাতের ওপর বেশ করে করা হয়েছে, ঠিক আছে? তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না এই প্রবলেমটা সম্পর্কে। সেই জন্য প্রথমেই বলে রাখি, আগের ভিডিওটা কিন্তু তোমরা দেখে আসো। সেটা তোমরা ডেসক্রিপশানে এবং আই বাটনে লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। আর সেটার উপর বেশ করেই এই প্রবলেমটা আজকে করা হবে। আগের ভিডিওতে বলের ঘাত কী সেটা বলেছিলাম, এবং বলের ঘাত মানে যে ভরবেগের পরিবর্তন সেটাও দেখিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে বল এবং সরণ, বল এবং সময়, এই যে লেখচিত্রগুলো কীরকম হয় পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বা স্থির বলের ক্ষেত্রে, সেগুলোও কিন্তু দেখানো হয়েছিল। তার সঙ্গে আমরা ওই গ্রাফ থেকে কিভাবে ভরবেগের পরিবর্তন এগুলো বের করি সেগুলোও কিন্তু দেখানো হয়েছে। তো তোমরা অবশ্যই আগে সেই ভিডিওটা দেখে আসো, দিয়ে এই ভিডিওটায় প্রবেশ করো, না হলে কিন্তু তোমরা এই যে প্রবলেমটা বোর্ডে যেটা দেওয়া আছে সেটা কিন্তু কিছু বুঝতে পারবে না। তো আমি দেখো এখানে একটা প্রবলেম টুকে রেখেছি। প্রবলেমটা হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে, একটা ফোর্স ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স ডিনোট করছে আর এক্স অ্যাক্সিস বরাবর টাইম ডিনোট করছে। সেই গ্রাফটা ফোর্সের সঙ্গে টাইমের যে ভেরিয়েশন, সেটা এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এই যে টোটাল এটা দেখতে পাচ্ছ, এটা দ্বারা বোঝানো হয়েছে, ঠিক আছে? তো এই গ্রাফ থেকে তোমাকে বের করতে হবে, প্রশ্নটা দেখো কি বলেছে। প্রদত্ত চিত্রে 0 থেকে 7 সেকেন্ড এর মধ্যে কণাটির রৈখিক ভরবেগের পরিবর্তনের মান নির্ণয় করো। এটা তোমাকে বের করতে হবে। তো আগের দিনের ভিডিওতে আমরা বলেছিলাম যে বল ভার্সেস সময় লেখচিত্র যেটা হয়, তার ক্ষেত্রফল কিন্তু আমাদের বলের ঘাত দেয়। আর বলের ঘাত মানেই হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা কিন্তু আগের ভিডিওতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে। তো আমরা এখন তাহলে আমাদেরকে কী করতে হবে, এখানে বলেছে দেখো ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে। তার মানে আমাদেরকে কী করতে হবে, প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। এবং যেহেতু ভরবেগ একটা ভেক্টর রাশি, তাই উইথ সাইন এদেরকে যোগ করে দিতে হবে। মানে এক্স অ্যাক্সিসের ওপরে যেগুলো হবে, অর্থাৎ পজিটিভ ওয়াই অ্যাক্সিসে যেগুলো যাবে সেগুলোকে আমরা পজিটিভ ধরবো, আর যেগুলো এক্স অ্যাক্সিসের নিচে থাকবে সেগুলোকে আমরা নেগেটিভ চিহ্ন দিয়ে যোগ করে দেবো। তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। তো দেখো আমরা কি করব, প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল আমি প্রথমে বের করে নিচ্ছি। দেখো প্রথমে ও এ বি, এই অংশটার ক্ষেত্রফল বের করি। ও এ বি, এটা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। এই ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত হয় আমরা সকলে জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এখানে দেখো এই ও বি এটা কত, তারপর এইটা কত, এগুলো সব কিন্তু এখানে ছবিতেই দেওয়া আছে। এবং তোমাদেরকে যদি এখান থেকে যদি বুঝতেও না পারো, তাহলে তোমাদেরকে বলে রাখি, নিউটনের গতিসূত্র ছায়া প্রকাশনী বইয়ের যে এমসিকিউ আছে, সেই এমসিকিউ এর প্রবলেম কিন্তু এটা। হ্যাঁ, এমসিকিউতে এই প্রবলেমটা দেওয়া আছে, তোমরা সেখান থেকেও সুন্দরভাবে দেখতে পারো। আর যদি এখান থেকে বুঝতে পারো তো খুব ভালোই, আশা করছি বুঝতে পারবে। সবই লেখা ঠিকঠাক আছে, অসুবিধা কিছু নেই। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, আমরা সূত্র জানি হাফ ইন্টু ভূমি। ভূমি কোনটা বলো তো, ওবিটা ভূমি এখানে, তাই না? ওবি, সেটার মান কত 1 ইন্টু উচ্চতা। উচ্চতা কত, এই যে এটা ও থেকে এ পর্যন্ত এইটুকু উচ্চতা, সেটার মানও 1, ঠিক তো? বেশ, এটার ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে 1/2। আমি কি বললাম, যখন আমি এটাকে যোগ করব তখন কিন্তু উইথ সাইন যোগ করব, ঠিক আছে? সাইন সহ। এখন এমনি আমি এর নিউমেরিক্যাল ভ্যালুটা বের করে রাখছি। তারপরে এটাই চলে এসো, বি সি ডি ই, এটা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ, বি সি ডি ই, এটার ক্ষেত্রফল কত হবে? এটা একটা চতুর্ভুজ, এবং তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবা এখানে 1, এখানে 3, তার মানে এইটার দৈর্ঘ্য 2, আর এখানে এমনি দেখেই বুঝতে পারছো এটা 2, তার মানে এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল তার ফর্মুলা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বা দৈর্ঘ্য যাই হোক, দৈর্ঘ্যের স্কোয়ার, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, সেটাও করতে পারো। তাহলে এটা হলো 4, ঠিক আছে? 4। তারপরে আমি যদি এটাই চলে আসি, এটাই কি আছে, এটা একটা ত্রিভুজ আকৃতি আছে। দেখো ই এফ জি, ই এফ জি এর ক্ষেত্রফল কত হবে, ই এফ জি, এটার ক্ষেত্রফল যদি বের করি, এটা কী করে করতে হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ, এখানে ভূমি কত দেখো 3, এখানে 5, তার মানে এটা 2। আর উচ্চতা কত, এখান থেকে এত দূর দেখো 2 ডিনোট করছে 2,
তাহলে এটা এটা কেটে গেলে এখানে আমার দাঁড়ালো 2, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপর এটা কি GHIJ, এটা একটা চতুর্ভুজ, সেটার কত GHIJ। এটার ক্ষেত্রফল দেখো কি, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 1, 5 থেকে 6 মানে 1, আর এইটুকু 1, তাহলে 1 × 1 মানে একই হবে, সেটার আমি করে দেখাচ্ছি না। এবার এইটার ক্ষেত্রে কি করতে হবে, এটা দেখো এখান থেকে এইটা হবে আমার উচ্চতা, ঠিক আছে, ত্রিভুজের উচ্চতা। এইটা দেখো, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ ছিল, তার জন্য এটাই উচ্চতা হয়ে গেছিলো, এটাও সমকোণী ত্রিভুজ, তার জন্য এটা উচ্চতা হয়ে গেছিলো, কিন্তু এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নাই। তাহলে কিন্তু এই ক্ষেত্রে যে ফর্মুলাটা সেটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর উচ্চতা কোনটা ধরতে হবে, এখান থেকে এই যে ডিস্টেন্সটা সেটাকে উচ্চতা আমাকে ধরতে হবে। তাহলে এটা যখন আমি করব, সেটা কি ত্রিভুজ JKL, ত্রিভুজ JKL এর যে ক্ষেত্রফল, সে ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে এই যে এইটুকু ভূমি, সেটার মান কত 1, বুঝতেই পারছো 6 থেকে 7, আর উচ্চতা এখান থেকে এইটুকু, সেটা নিশ্চয়ই 1, এই যে এই ভ্যালুটা 1, তার জন্য এটা কত হলো, এটা হলো হাফ। এবার আমাকে মোট ভরবেগের পরিবর্তন বের করতে গেলে এইগুলোকে সবকে যোগ করতে হবে, ঠিক আছে, সবগুলোকে যোগ করতে হবে। এবার তুমি বলো, যোগ যে করব, এই যে এতগুলো ক্ষেত্রফল আমি বের করলাম, তার মধ্যে কোনগুলো পজিটিভ হবে আর কোনগুলো নেগেটিভ হবে। দেখতে পাচ্ছ এইটা কিন্তু এক্স অক্ষের নিচে আছে, তাহলে এটা নেগেটিভ, তাহলে এই যে ভ্যালুটা এটা নেগেটিভ, ঠিক আছে, উপরের এটা পজিটিভ, তারপর এটা নেগেটিভ, তারপরে এটা আছে, এটা অবশ্যই পজিটিভ, আর সবশেষেরটা নেগেটিভ, তাই তো। তাহলে মোট ভরবেগের পরিবর্তন, এই যে এখানে আমি যেটা বের করতে দিয়েছে, সেটা আমাকে বের করতে গেলে এইগুলোকে উইথ সাইন যোগ করে দিতে হবে। তাহলে মোট ভরবেগের পরিবর্তন সমান কি করব, দেখো -½ + 4 -2 +1 -½ এই যে এটা যদি যোগ করে দিই, তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 2, আর এটা যোগ করে হচ্ছে -1, আর এই আচ্ছা থাক, এটা যোগ করে -1 আর এটা +1, ঠিক আছে। তোমরা যদি আমার ক্যালকুলেশন বুঝতে না পারো, নিজে করে নেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা কেটে যাবে 2। এবার ভরবেগের পরিবর্তনের যে একক, সেটা তোমরা ভরবেগের এককই লিখতে পারো, তাই না। ভরবেগের একক কি হয়, নিউটন সেকেন্ড। এটা আমরা বলের ঘাতের একক থেকেই আমরা পেয়েছিলাম যে নিউটন সেকেন্ড এক প্রকার ভরবেগেরই একক হয়, সেটা কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি, ঠিক আছে। তো এটাও লিখতে পারো, তাছাড়া এটাও লিখতে পারো, কেজি মিটার/সেকেন্ড, এটাও লিখতে পারো, যেটা খুশি সেটা লিখবে, কিন্তু তোমার বইয়ে দেখবে এটাই দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি বলের ঘাত সংক্রান্ত। আগের দিন বলেছিলাম যে একটা প্রবলেম করাবো গ্রাফ রিলেটেড, সেই জন্য এটা করিয়ে দিলাম। তো এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে কপিকল ও টান সংক্রান্ত যেসব সমস্যা, যেগুলো তোমরা খুবই সম্মুখীন হয়ে থাকো এবং অনেকেরই এইটা বুঝতে অনেক সমস্যা হয়। তো তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তাহলে আশা করছি তোমাদের টান ও কপিকল সংক্রান্ত যে কোনো প্রবলেমই আসুক, তোমাদের কিন্তু কোনো সমস্যা আর সম্মুখীন হতে হবে না। শুধুমাত্র মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, আমি স্টেপ বাই স্টেপ কি বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম স্ট্র্যাটেজি তোমরা কাজে লাগাবে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু সলভ হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। তো আমরা কপিকল আর টান এগুলো পড়তে গিয়ে তোমাদের বইয়ে 2 রকম থিওরি দেওয়া আছে, টোটাল 2টো থিওরি দেওয়া আছে, আর সেই রিলেটেড প্রচুর প্রবলেম দেওয়া আছে। তো প্রথম আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মসৃণ কপিকল এর মাধ্যমে অনুভূমিক গতি, ঠিক আছে। তো সেটা লিখে নাও তোমরা, মসৃণ কপিকল এর মাধ্যমে অনুভূমিক গতি।
তো এই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে একটা কপি কল থাকবে, সেই কপি কলের সাহায্যে একটা বস্তুকে আমাকে অনুভূমিকভাবে টানতে হবে। ধরে নাও এইখানে একটা বস্তু আছে, ঠিক আছে, সেই বস্তুটাকে এইখানে একটা কপি কলের সাহায্যে, একটা সুতোর সাহায্যে এইভাবে লাগানো আছে, এইখানে আর একটা বস্তু ঝোলানো আছে, ঠিক আছে। আমি ধরে নিলাম একটার ভর বড় হাতের এম, এটার ভর বড় হাতের এম, এটার ভর ছোটো হাতের এম, ঠিক আছে। আমাকে কি বের করতে হবে এখন? আমাকে এখন আপাতত বের করতে হবে এই যে সুতোটা, এই সুতোতে কত টান কাজ করছে সেটা। আর যদি এই সংস্থাটা, সম্পূর্ণ সংস্থাটা এইদিকে এইভাবে পড়ে উইথ এ অ্যাক্সেলারেশন এ, তাহলে এই এ এর মান কত সেটা আমাকে প্রথম বের করতে হবে। এখানে বলে দিয়েছে কপি কল, এই যে কপি কলটা এখানে ব্যবহার করা হয়েছে, সেই কপি কলটা মসৃণ, তার অর্থাৎ এখানে যে ঘর্ষণ টর্ষণগুলো আসবে, যদিও এটা বাস্তবে সম্ভব নয়, ঠিক আছে, মসৃণ কপি কল ঘর্ষণ তো কাজ করেই, কিন্তু সেই ঘর্ষণগুলোকে আমাকে এখানে উপেক্ষা করে চলতে হবে। তারপরে এই যে তলটা, এই তলে এই বস্তুটা আছে, তাহলে এখানেও একটা ঘর্ষণ বল থাকার কথা, সেটাও কিন্তু আমাকে আপাতত নিউটনের গতিসূত্র পড়ার সময় সেগুলোকে উপেক্ষা করে চলতে হবে, তার কারণ আমরা এখনও ঘর্ষণ শিখিনি। এরপরে আবার ঘর্ষণটাও শুরু করব। তো আমরা এবার কি কি করব, এই ধরনের প্রবলেম যদি আমার সামনে আসে, আমরা কি কি করব প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে তোমরা খেয়াল করবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। প্রথম কথা বলে রাখি, তোমরা যখন এই যে সুতোতে টান দিবে, টানটা কোন দিকে কাজ করবে, ঠিক আছে, টানটা কোন দিকে কাজ করবে সেটা সবচেয়ে ভালো এবং বেস্ট উপায় হচ্ছে তুমি যে পয়েন্টে টান বের করতে চাইছো, এই পয়েন্টে, এই জায়গায় টান বের করতে চাইছো, এই পয়েন্ট থেকে দূরের দিকে কাজ করবে সবসময়। তার অর্থাৎ এই পয়েন্ট থেকে দূরের দিকে কাজ করবে টানটা, এটা হচ্ছে একটা পয়েন্ট। তাহলে এখানে আর একটা কথা, সেটা হচ্ছে যদি সুতো চেঞ্জ না হয়, একটাই যদি দড়ি হয়, একটাই যদি সুতো হয়, তাহলে সেই জায়গাটায় প্রত্যেকটা বিন্দুতে একই টান কাজ করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি আমি এখানে টান টি ধরি, এখানেও টান টি হবে, এখানেও টি হবে, এখানেও টি হবে, প্রত্যেকটা জায়গায় টান কিন্তু টি হবে। এবং তুমি দেখো একটা সুতোর সাহায্যে কিন্তু দুটো বস্তুকে ঝোলানো রয়েছে, ঠিক আছে। তার জন্য কি প্রত্যেক জায়গায় একই টান কাজ করবে, এবং টানটা কিন্তু দিক আলাদা হতে পারে, একই সুতোতে টানের দিক আলাদা হতে পারে। দেখো আমি যে পয়েন্টে বের করব সেই পয়েন্ট থেকে দূরের দিকে, আর আমার সব জায়গায় টান বের করার দরকারও নাই, শুধুমাত্র এইখানে আর এইখানে বের করলেই হয়ে যাবে। এবার যখন আমি এইখানে টান বের করব, একই নিয়ম, এখানে যেমন বললাম আমি যে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্ট থেকে বের করছি তার থেকে দূরের দিকে, তাহলে এই পয়েন্ট থেকে দূরের দিকে, এবং সুতোতেই তো টান কাজ করবে, অন্য কোথাও তো নয়, তাহলে এখানেও টান টি। বোঝা গেল? এইবার টান তো হয়ে গেল, টান নিয়ে যদি কোনো সমস্যা থাকে আরেকবার বলে দিচ্ছি, একটা সুতো যদি হয় তাহলে একই টান কাজ করবে, যদি এখানে দুটো আলাদা আলাদা সুতো থাকতো তখন সেই দুটো সুতোতে আলাদা আলাদা টান কাজ করতো, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু একটাই সুতো, তাহলে আমরা একটাই টান দিব। এবং টানের দিকটা কিভাবে করতে হবে বললাম, টানের দিকটা বের করার নিয়ম হচ্ছে যে পয়েন্টে তুমি টান বের করতে চাইছো তার থেকে দূরের দিকে কাজ করবে। সিমিলারলি এখানেও তাই, এখানে টান বের করতে চাইছো, দূরের দিকে কাজ করছে। এটা হচ্ছে টানের নিয়ম, ঠিক আছে, কিভাবে টান কাজ করে সেটা। এবার এই টান তো হলো এই দুটো বস্তুর ওপর বল, এছাড়া কি আর কোনো ফোর্স কাজ করছে? আরও একটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে এই যে বস্তুটা, এই বস্তুটার ওজন, এই বস্তুটার ওজন কি করছে, নিচের দিকে কাজ করছে, সেটা কি এম জি। এটা আমরা সকালে জানা আছে যে বস্তুর ওজন সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। এবার তাহলে এই বস্তুটার কি ওজন কোনো কাজ করছে না? অবশ্যই কাজ করছে, কিন্তু এই বস্তুটার ওজন আর এই তল থেকে লম্ব প্রতিক্রিয়া পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, এবং ওজনের কিন্তু কোনো ভূমিকা নাই এই ধরনের টানের ক্ষেত্রে। এই বস্তুটার ওজন, এই ধরনের যে গতি, এই গতির ক্ষেত্রে এই বস্তুটার ওজন কোনো ইফেক্ট ফেলে না, ঠিক আছে। তার কারণ এখানে যে টান কাজ করবে আর এখান থেকে একটা লম্ব প্রতিক্রিয়া থাকে, সেই লম্ব প্রতিক্রিয়া পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়, ঠিক আছে। তো এইবার আমি দুটো বস্তুর ওপর মোট কত ধরনের বল কাজ করছে, কি কি বল কাজ করছে সব কিন্তু আমি পেয়ে গেছি। এবার আমাকে কি করতে হবে, দুটো বস্তুর ইকুয়েশন অফ মোশন লিখতে হবে, গতি সমীকরণ লিখতে হবে, তারপরে সেগুলোকে সমাধান করে এ এর মান আর টি এর মান বের করতে হবে। তো তোমরা অনেকেই কিন্তু এটাকে ফ্রি বডি ডায়াগ্রাম, অর্থাৎ বস্তু ছাড়াই এগুলো এঁকে কিন্তু করতে পছন্দ করো, কিন্তু বস্তু ছাড়া না করলেই বা কী আসে, ওটা করতে গেলে আর একটু বেশি ঝামেলা। তাই আমি বস্তু ধরেই, বস্তুটা আছে এই অবস্থাতেই কিন্তু আমি ইকুয়েশন অফ মোশনগুলো লিখছি, ঠিক আছে। তো দেখো আমি কিভাবে কি করছি। তার আগে তুমি এটা ধরে নিতে পারো, ধরি সমগ্র সংস্থাটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, এগুলো ধরলে ধরা হয়, লেখালেখিগুলো আমি লিখছি না, ওগুলো তো বইয়ে পেয়ে যাবে। কিভাবে কি করতে হবে সেটা দেখো। তাহলে এম ভরের বস্তুর
এম ভরের বস্তুর গতির সমীকরণ। কি হবে, কি লিখবো গতির সমীকরণটা? দেখো এই বস্তুটা তুমি প্রথমে দেখো এই বস্তুটা কোন দিকে পড়ছে। আমি বলেছি সমগ্র সিস্টেমটা নিচের দিকে পড়ছে, তাহলে এই বস্তুটা নিচের দিকে নামবে, নিচের দিকে নামবে। এবার তুমি ভাবো এই বস্তুটার উপর মোট কটা বল কাজ করছে? টোটাল দুটো বল কাজ করছে। একটা হচ্ছে mg যেটা পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করছে, আর একটা এই সুতোর টান যেটা উপরের দিকে কাজ করছে। তাহলে যেহেতু বস্তুটা নিচের দিকে পড়ছে, তাহলে নিশ্চয়ই mg টানটার ইফেক্টটা বেশি, তার জন্যই নিচের দিকে পড়ছে, তাই কি না? আর টি টানটা ইফেক্ট কম, নাহলে তো ওকে উপরের দিকে তুলে নিত। টি যদি বেশি হতো তাহলে উপরের দিকে তুলতো, তাহলে এখানে নিশ্চয়ই তা নয়, mg প্রভাবটা বেশি। তাহলে এটা থেকে এটা আমি বিয়োগ করব, তাহলে কি হলো mg মাইনাস টি, বিয়োগ করলাম। এটা কি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম এই যে বস্তুটা, এই বস্তুটার উপর মোট কত বল কাজ করছে, নেট ফোর্সটা পেয়ে গেলাম। ঠিক আছে, নেট ফোর্স অন দিস বডি পেয়ে গেলাম। এবার আমরা জানি নেট ফোর্স যে কোনো বস্তুর ওপর যে মোট বল, সেই বলটা বস্তুটার ভর এবং তার ত্বরণের গুণফলের সমান হয়। তাহলে এটাকে আমি লিখতে পারবো m ইন্টু এ, তার কারণ সমগ্র সিস্টেমটা এ ত্বরণ নিয়ে পড়ছে। এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। তারপরে স্মল এম ভরের বস্তুর গতি সমীকরণ লেখো। সেটা কি হবে? তুমি দেখো স্মল এম ভরের বস্তুর উপর একটাই বল কাজ করছে, সেটা হচ্ছে কেবলমাত্র এই টি টানটা। এদিকে ফ্রিকশন কিন্তু যখন ধরবো তখন ফ্রিকশানে গিয়ে পড়বো, কিন্তু এখানে কিন্তু ফ্রিকশন নাই, ধরা হয়েছে। তাহলে শুধুমাত্র এই টি টানটা কাজ করছে। তাহলে এই টি ইকুয়াল টু কী হবে? এটাই হচ্ছে নেট ফোর্স অন দিস বডি, এটা সমান হবে এম ইন্টু এ। এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দাও। এবার কি করতে হবে? এই দুটো ইকুয়েশনকে সমাধান করে আমাকে টি এর মান আর এ এর মান বের করতে হবে। তো তুমি যেহেতু এখানে টি ইকুয়াল টু এম ইন্টু এ পেয়ে গেলে, তো এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে 1 ও 2 থেকে কি পাবো? দেখো এম জি যেমন ছিল থাকলো, টি এর মানটা এখানে পেয়ে গেছি কত? এম এ, স্মল এম এ, ঠিক আছে। আর এখানে এই যে ক্যাপিটাল এম এ এটা থাকলো, এটাকে এই পাশে পাঠিয়ে দাও। তাহলে এম জি ইজ ইকুয়াল টু এম এ প্লাস এম এ, এটা কিন্তু স্মল এম এ। এখান থেকে তুমি এ এর মানটা ক্যালকুলেট করবে, তাই তো? এম জি ইকুয়াল টু এটা কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকছে এম প্লাস এম। তাহলে তুমি যখনই এ এর মান বের করবে, এর মান কত হবে? এম জি বাই এম প্লাস এম, এটা হয়ে গেল তোমার এর মান। ঠিক আছে, অর্থাৎ এই যে বস্তুটা, এই বস্তুটা যে ত্বরণটা, সেই ত্বরণটা কি হবে? দেখো এইটা হবে, ঠিক আছে। সেটা কিন্তু একটু যদি ভালো করে বোঝো, যে এই জায়গাটায় যদি তাকাও, তাহলে এম প্লাস এম, আচ্ছা এখানে আমি আরেকটু ভালো করে লিখি এটা। এটা যদি ভালো করে লিখলাম এইভাবে, এই যে এম বাই এম প্লাস এম, এই যে ফ্র্যাকশনটা এম বাই এম প্লাস এম, এই ফ্র্যাকশনটা বলো তো একের থেকে বড় হবে না ছোট হবে? দেখো ওপরে এম আছে আর নিচে এম প্লাস এম, তার মানে নিচেরটা বড়। নিচেরটা যদি বড় হয়, কোনো ভগ্নাংশের নিচেরটা যদি বড় হয়, সেই ফ্র্যাকশনটা একের থেকে ছোট হয়ে যায়। তাহলে এটা যদি একের থেকে ছোট, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই যে এটা জি এর থেকে কী হবে? জি এর থেকে কিন্তু ছোট হবে, তাই না? জি এর থেকে ছোট, অর্থাৎ এই যে ফ্র্যাকশনটা এখান থেকে আমরা বলতে পারি, যেহেতু এম বাই এম প্লাস এম ইজ লেস দেন 1, দেয়ারফর আমরা বলতে পারি এ লেস দেন জি। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে বস্তুটা যে ত্বরণটা, সেই ত্বরণটা কিন্তু অভিকর্ষ ত্বরণের সমান হতে পারবে না, বরং তার থেকে কমই হবে। যদিও এখানে সব কিছু ফ্রিকশন লেস সব ধরা হয়েছে, তবুও তাই এই এ ত্বরণটা কিন্তু এই অভিকর্ষ ত্বরণের থেকে অনেকটাই কম হবে। এটা হলো ব্যাপার। এবার এই তো একটা আমি কনক্লুশন বললাম, তারপরে কি করব? তারপরে আমি এই যে কোনো একটা সমীকরণে এ এর মানটা বসিয়ে দিয়ে টি এর মান বের করব। তো এটা খুব সোজা, আমি 2 নামটা ইউজ করব, তার কারণ এখানে আমার একটু ঝামেলা আছে। কি দরকার, আমার এখানেই বসাবো। 2 নং থেকে কী পাবো? টি পাবো, টি ইকুয়াল টু স্মল এম, আর এর মান হচ্ছে এটা এম বাই এম প্লাস এম জি, তাই তো? তাহলে এখানে টি ইকুয়াল টু পাচ্ছি কত আমি? এম বাই এম প্লাস এম জি, এটা পাচ্ছি। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রে কিন্তু এই টানটা, এই যে টানটা, সেই টানটা কিন্তু এই যে এটা এম জি অর্থাৎ স্মল এম জি এর থেকেও
একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এটা। এইটাকে মুছিয়ে দিই। এখানটা আমি এইভাবে লিখছি, দেখো টি ইকুয়াল টু এম বাই এম প্লাস এম ইন্টু এমজি। এটাকে আলাদা রাখলাম। এই এমজিটা কি? এমজিটা হচ্ছে এই যে বস্তুটা, এই বস্তুটার ওজন। তুমি দেখো এই যে ফ্র্যাকশনটা, এই ফ্র্যাকশনটা একের থেকে ছোট, তাহলে নিশ্চয়ই এই যে বস্তুটার ওজন তার থেকে এই টি টানটা অনেক ছোট হবে, কারণ এটা ছোট। ঠিক আছে, সেইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। সিমিলারলি তুমি যদি এটাকে ছোট হাতের এম বলো, এটাকে ছোট হাতের এম বলো, আর এটাকে যদি বড় হাতের এম বলো, তাও তো করা যায়। এক্ষেত্রেও তাই। দেখো এই যে এটা একের থেকে ছোট ফ্র্যাকশন, আগে যেভাবে বললাম সেইভাবেই, তাহলে নিশ্চয়ই এই টিটা এমজি অর্থাৎ এই যে বস্তুটার ওজন, সেই ওজনের থেকে অনেক ছোট। তার জন্যই তো বস্তুটা নিচে নাম ছিল, আমি একটু আগেই তো দেখালাম। এটা বললেই বলা হয়, আর কিছুই না। তাহলে তোমাদেরকে মেন কথা হচ্ছে তোমাদেরকে এই ত্বরণ আর সুতোর টান এইটা কিন্তু বের করতে দিতে পারে পরীক্ষায়। এবার এইটা নিয়ে আমি একটা নিউমেরিক্যাল করে নিচ্ছি। নিউমেরিক্যালটা কি? নিউমেরিক্যালটা হচ্ছে যে এই যে এখানে এখানে তোমাকে বলে দিয়েছে, দেখো যে একটি অপ্রসার্য সুতোর সাহায্যে সুতোর একটি কপি কলের ওপর দিয়ে গেছে। সুতোতে M2 ইকুয়াল টু 100 গ্রাম ভরের একটি ব্লক ঝোলানো আছে। সুতোটি মসৃণ টেবিলের ওপর রক্ষিত M2 ইকুয়াল টু 200 গ্রাম ভরের একটি ব্লককে টানছে। সুতোর টান ও ব্লকগুলির ত্বরণ নির্ণয় করো। তার মানে তোমাকে এইখানে এই ভ্যালুটা বলে দিয়েছে কত? এই ভ্যালুটা বলে দিয়েছে তোমার 100 গ্রাম। ঠিক আছে, আর এইটা বলে দিয়েছে 200 গ্রাম। ঠিক আছে, এইটাই বলে দিয়েছে। দিয়ে তোমাকে এই টান ফানগুলো বের করতে হবে, এই টানটা আর এর মানটা বের করতে হবে। এটা কিছুই না, নিউমেরিক্যাল বলে দিয়েছে, তাই মানগুলো বসিয়ে দাও, ক্যালকুলেট করা হয়ে যাবে। তাহলে সংস্থাটির ত্বরণ আমি ডাইরেক্ট এই সূত্র ইউজ করে দিচ্ছি। সংস্থাটির ত্বরণ এ সমান এই যে ফর্মুলা এম বাই এম প্লাস এম ইন্টু জি। মান বসাও। এবার এখানে এটা হচ্ছে, এটা কিন্তু বড় হাতের এম ছিল এখানে। হ্যাঁ, তো এই মানটা বসিয়ে দিই, তাহলে এখানে হবে 100 বাই এখানে কত হবে 100 প্লাস 200, আর জি এর মানটা তুমি এখানে 10 ধরবে। ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধার জন্য 10 ধরে নিবে, তাহলে কিন্তু তোমার অঙ্কটা হয়ে যাবে। তো দেখে নাও। আচ্ছা, 10 তো ধরা হবে না, তার কারণ এইগুলো কিন্তু সব গ্রামে দিয়েছে। দেখো তাহলে এটা কত ধরতে হবে? 9.8 এর 980 ধরতে হবে। হ্যাঁ, 10 ধরলে তো এসআই হয়ে যায়, 980 ধরে নিবে এটা, 980। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে তোমার ভ্যালুটা চলে আসবে। ক্যালকুলেট করো কত হচ্ছে, উপরে 100 ইন্টু 900 বাই নিচে 300, 980 এটা অবশ্য। তাহলে শূন্যগুলো কাটো, 1 2 1 2। এবার এটা দিয়ে এটা কাটাকাটি করেই তোমার অ্যান্সারটা চলে আসবে। যে ভ্যালুটা কিন্তু আসছে তোমার 326.7 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এটা আসছে তোমার ত্বরণের মান। ঠিক আছে, এবার এই যে টানটাও তুমি এই ফর্মুলা ইউজ করতে পারো। এই যে ফর্মুলাটা ইউজ করছি সেটা সুতোর টান, সুতোর টান এই ফর্মুলাটা ইউজ করবে। টি ইকুয়াল টু কত হবে, উপরে লেখো 100 ইন্টু 200, নিচে 100 প্লাস 200 ইন্টু 980। এই ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেট করে দাও, করে ফেলো, তাহলেই হয়ে যাবে। তোমার ক্যালকুলেট করলে কত হচ্ছে আমি দেখে দেখে বসিয়ে দিচ্ছি, 65,340 ডাইন। এটা তুমি ক্যালকুলেট করে দেখে নিতে পারো মিলিয়ে। ঠিক আছে, আমি অলরেডি মিলিয়ে দেখেছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই ছিল মোটামুটি একটা প্রবলেম। যে থিওরিটা করালাম তার বেশি একটা প্রবলেম কিছু না। তোমাকে এই প্রবলেমগুলো কী করবে, এইখানে এম 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 ধরেছিলাম সেগুলো না ধরে একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দিবে। যে তুমি যদি মনে করো যে আমার এই সূত্রগুলো মুখস্থ থাকছে না, তাহলে তুমি কি করবে, একবারে প্রথম থেকে আমি যেভাবে করলাম টান ধরে করে
সবগুলো তুমি ইকুয়েশন বের করবে, দিয়ে এই ভ্যালুগুলো বসিয়ে দিবে, তাও হবে। সেটা তোমার উপর নির্ভর করছে। এবার যদি এমসিকিউতে থাকে তাহলে তো আর এত করা যাবে না, সেই জন্য বেটার হয় এই সূত্রগুলো মুখস্থ রাখা, কিছু করার নাই তাছাড়া। আর যদি 2 বা 3 নম্বরে আসে তাহলে সবচেয়ে বেটার হয় ওই ইকুয়েশন অফ মোশনগুলো লিখে তারপরে তুমি এই নিউমেরিক্যালগুলো বসিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কপি কলের সাহায্যে একটা বস্তুর এখানে অনুভূমিকটা পড়া হলো, এবার উলম্বটা পড়ব। দেখবে দুটো ক্ষেত্রেই আমরা অনুভূমিক বলি বা উলম্ব বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই কনসেপ্ট কিন্তু একই। এখানে অনুভূমিক না করে এখানে কি হয়ে যাবে, এটা উলম্ব হয়ে যাবে, উলম্ব গতি। কিন্তু যে গতি আমি পড়ি না কেন কনসেপ্ট সেম। এখানে কি করা হবে, একটা কপি কল, সেই কপি কলের দুই সাইডে, এই সাইডে একটা বস্তু ঝুলছে একটা সুতোর সাহায্যে, এবং সেম ওই সুতোটাই এই কপি কলের উপর দিয়ে গিয়ে এইভাবে এখানেও ঝুলছে। ঠিক আছে, এটাকে তুমি M1 বলে দাও, এটাকে M2 বলে দাও, বা স্মল এম ক্যাপিটাল এমও করতে পারো, সেটা তোমার ব্যাপার। এটা একটা দৃঢ় অবলম্বনের সঙ্গে এভাবে লাগানো আছে। এক্ষেত্রেও তাই, তোমাকে এই সুতোতে টান বের করতে হবে, একটাই সুতো তো একটাই টান। এবং এই সংস্থাটা যদি, এই ভরটা যদি বেশি হয়, আমি প্রাথমিকভাবে ধরছি এই সংস্থাটা এই দিকে এ ত্বরণ নিয়ে পড়ছে, সেটা নাও পড়তে পারে, নেগেটিভ যদি ভ্যালু আসে তাহলে উল্টো দিকেও পড়তে পারে, সেটা পরে দেখা যাবে, পরের ব্যাপার। তো এখানে এ ত্বরণ বের করতে হবে, আর এই সুতোতে টান কি সেটা বের করতে হবে। তো আমি এর আগে যেরকমভাবে বললাম যে সুতোর টান বের করার সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে যে পয়েন্টে বের করবা সেখান থেকে দূরের দিকে কাজ করবে। সিমিলারলি এখানেও তাই, এখান থেকে দূরের দিকে টান কাজ করবে। আর যদি একটাই সুতো হয় তাহলে সব জায়গাতেই একই টান কাজ করে, তাহলে এখান থেকে একটাই সুতো দেওয়া আছে, সব জায়গায় একই টান, এখানেও টি টান হলে এখানেও টি টান। কিন্তু দেখো এখানে উল্টো দিকে, মানে ডিরেকশনটা একটু অন্য দিক হয়ে গেল। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। এবার তুমি দেখো আগেরটার ক্ষেত্রে কিন্তু এই দ্বিতীয় বস্তুটার ওজনের কোনো ইফেক্ট ছিল না, কিন্তু এখানে কিন্তু দুটো বস্তুরই ওজনের ইফেক্ট আছে। এটা দেখো M1G নিচের দিকে কাজ করবে, এই বস্তুটারও কি M2G সেটাও নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, এই হলো তোমার মোটামুটি দুটো বস্তুর কোন দিকে কি বল কাজ করছে সেটা তুমি লিখে দিলে। এবার দুটো বস্তুরই ইকুয়েশন অফ মোশন লিখে ফেলো। তাহলে প্রথম বস্তু বা M1 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি ইকুয়েশন অফ মোশন? দেখো সংস্থাটা নিচের দিকে পড়ছে, তাহলে M1G বেশি, আগের মতনই, উপরে মাইনাস টি। ঠিক তো, এটা সমান কি হবে M2 ইন্টু এ, এই M1 ইন্টু এ, এটা 1 নাম্বার ইকুয়েশন। M2 ভরের বস্তুর ক্ষেত্রে কি লিখতে পারবো আমরা একইভাবে? দেখো এটা এই সমস্ত, যদি এই সংস্থাটা নিচের দিকে পড়ে তাহলে এ উপরের দিকে উঠবে, যদি এই ভরটা নিচের দিকে পড়ে তাহলে এ উপরের দিকে উঠবে, তাহলে উপরের দিকে উঠছে মানে এই টি টানটাই কিন্তু বেশি, তাহলে এখানে টিটা আগে হবে টি মাইনাস M2G। ঠিক আছে, এটাই হবে M2A এর সঙ্গে সমান। এটা তুমি 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। এবার এখান থেকে এই দুটো ইকুয়েশনকে সলভ করে প্রথমে তুমি এ এর মান বা টি এর মান যে কোনো একটা বের করতে পারো, তারপরে ওই মানটা বসিয়ে দিয়ে যে কোনো একটা সমীকরণে বসিয়ে আবার অন্যটা বের করতে পারো। তো আমি কি করব, 1 যোগ 2 করে দেবো, 2 করে পাই। এটা যদি করি তাহলে কি হচ্ছে দেখো, এটার সঙ্গে এটা যখন যোগ করব তখন দেখো এখানে মাইনাস টি, এখানে প্লাস টি, এই টিগুলো কেটে যাবে, আমি আর করে দেখাচ্ছি না, টিগুলো কেটে যাবে, তাহলে এটা আর এটা পড়ে থাকবে। তাহলে দেখো M1G মাইনাস M2G এটা হলো ইজ ইকুয়াল টু, এদিকে কী হয়ে যাবে, এই দুটো যোগ হয়ে যাবে, M1A প্লাস M2A। ঠিক তো, ঠিক। এখান থেকে তুমি A কমন নিয়ে নেবা, তাহলে এখানে M1 মাইনাস M2, আমি এখান থেকে G কমন নিয়েছি, আর এখানে A কমন নিয়েছি, M1 প্লাস M2 দিয়ে আমি কি বের করব, এটা বের করব। এর মান কত হবে তাহলে, M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 বাইরে G। এটা হয়ে গেল তোমার এই সংস্থাটার ত্বরণ, এই ত্বরণটা। ঠিক আছে, এবার যদি কোনো কারণে এই M1টা ছোট হয়ে যায় M2 এর থেকে, দেখো M1টা যদি M2 এর থেকে ছোট হয়ে যায় তাহলে এই ভ্যালুটা নেগেটিভ চলে আসবে, তখন এর মানটাও নেগেটিভ চলে আসবে। তার মানে কি বোঝাবে, এ নেগেটিভ মানে বস্তুটার এইদিকে পড়বে না, বস্তুটা এইদিকে পড়বে। আমাদের স্বাভাবিক অভিজ্ঞতা, এটা যদি ভারী বস্তু হয় তাহলে একে টেনে নিয়ে চলে আসবে এদিকে,
তাহলে m1টা যখন ভারী তখন এদিকে পড়বে, m2টা যখন ভারী এদিকে পড়বে। এটাই তো ম্যাটার, এটাই তো নেচার, এটাই তো স্বাভাবিক, তাই না? এখানে দেখো m1 - m2 মানে এখানে m1টা বড়, m1 থেকে m2 বিয়োগ হয়ে এটা পজিটিভ ভ্যালু আসছে। যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে এদিকেই পড়বে, কিন্তু দেখা গেল এটা বিয়োগ করে নেগেটিভ ভ্যালু আসছে, অর্থাৎ এইটা যদি বেশি হয়ে যায় তখন এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ মানে কি? আমি ধরেছিলাম এদিকে পড়বে, সেটা এদিকে পড়বে, স্বাভাবিক ব্যাপার। তারপরে তুমি এই ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে তুমি কিন্তু টি এর মানটাও বের করতে পারো, ঠিক আছে? তো আমি ওটাও বের করে দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা একটু মুছে দিই। তুমি 2 নং সমীকরণ ইউজ করো। 2 নং হইতে টি মাইনাস m2g ইজ ইকুয়াল টু m2a, এর মানটা এখানে বসিয়ে দেবো এই ভ্যালুটা, ঠিক আছে? তাহলে টিটা আগে বের করে নাও। টি ইকুয়াল টু কত হবে? ওই পাশে নিয়ে যাও, m2 এর মানটা বসিয়ে দাও। এটা কত হচ্ছে? m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 মাইনাস হয়ে গেল, এটা মাইনাসটা এদিকে এসে প্লাস হয়ে যাবে m2g, ঠিক আছে? দেখো দুটো জায়গায় m2 আছে, m2টাকে প্রথমেই আমি কমন নিয়ে নেব। কমন যদি আসে তাহলে এখানে পড়ে থাকবে কি? আচ্ছা, এখানেও একটা g আছে, এখানেও একটা g আছে, তাহলে জিটাকেও কমন নিতে পারি, তাই না? তো জিটাকেও কমন নিয়ে নিচ্ছি। দেখো এখানে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 প্লাস এখানে 1 হয়ে যাবে, আর বাইরে আমি জিটা নিয়ে নিয়েছি। তাহলে কি কি কমন নিলাম? এখান থেকে দেখো এখানেও m2 আছে, এখানেও m2 আছে, এখানেও g আছে, এখানেও g আছে, তাই m2g আমি কমন নিয়েছি। এখানে পড়ে থাকবে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2, আর এখানে 1। এটাকে ক্যালকুলেট করে কি আসছে দেখে নেওয়া যাক। t ইজ ইকুয়াল টু, আমি এই দুটোকে এক জায়গাতেই লিখছি, m2g এক জায়গাতেই লিখলাম। এটা যদি তুমি ক্যালকুলেট করো m1 প্লাস m2, আর এখানে m1 মাইনাস m2 প্লাস কত আসবে? m1 প্লাস m2, ঠিক আছে? এবার দেখো কি কি কাটছে, m2 কেটে যাচ্ছে। তাহলে t ইজ ইকুয়াল টু এখানে m1 আর m1 যোগ করলে হচ্ছে 2m1, তাহলে একবারে ডাইরেক্ট উপরে লিখে দিচ্ছি 2m1, আর m2টাও রেখে দিলাম, কোনো অসুবিধা নাই। আর নিচে m1 প্লাস m2, আর জিটাকে আমি এই বাইরে রাখছি, এটাকে একটা ফ্র্যাকশনের মধ্যে রেখে দিলাম, ওটাকে বাইরে রাখলাম। এই হয়ে গেল তোমার কিন্তু এই সুতো, এই যে সুতোটা আমি কাজ করেছি, ব্যবহার করেছি, সেই সুতোতে কি টান কাজ করছে সেই টানটা। তো তুলনামূলকভাবে আগেরটা থেকে এটা একটু কঠিন। তার কারণ কঠিন কেন? তার কারণ এই টানটা বের করতে গিয়ে আমাকে একটু ক্যালকুলেশন করতে হলো, আর আদার্স কিন্তু কিছুই না। তোমরা যদি ক্লাস 9-এর যে অপনয়ন পদ্ধতি আছে সেটা যদি একটু ভালোভাবে জেনে থাকো তাহলে এই ব্যাপারগুলো কিন্তু কিছুই না, শুধু ইকুয়েশন অফ মোশন এটা লেখাটাই হচ্ছে মেন ফ্যাক্টর। তো এটা লেখা আশা করছি তোমাদের আর সমস্যা হবে না। আমি যেভাবে শিখিয়ে দিলাম এইভাবে তোমরা প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে, শুধুমাত্র এই দুটো থিওরির ক্ষেত্রে নয় তা নয়, তুমি যে কোনো প্রবলেমই যদি এরকম আসে তুমি এইভাবে ইকুয়েশন অফ মোশন বের করে কিন্তু করতে পারো। তো আজকে আর ভিডিও বড় করছি না, এখানেই থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা এইটার টান আর কপিকল রিলেটেড আরও দুই একটা প্রবলেম করে তারপরে লিফট যেটা আছে লিফটটা শুরু করব, এবং লিফটেরও কিছু প্রবলেম সেদিনও করা হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।